সকলকে জানাই সাদর আমন্ত্রণ। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন গল্পের তৃতীয় পর্ব আজ। আশা করি গল্পটি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। 713 নম্বর ভল্টে ইউনো কি করে? হ্যারি জানতে চাইল। হ্যাগ্রিড জবাব দিলেন, আমি তোমাকে তা বলতে পারবো না। এগুলো হগওয়ার্টসের অত্যন্ত গোপনীয় বিষয়। ডাম্বলডোর বিশ্বাস করে আমাকে যতটুকু কাজ দিয়েছেন, এর বাইরে আমার কিছুই করার নেই। গ্রিপ হুক তাদের জন্য দরজা খুলে দাঁড়ালো। ভেতরে ঢুকেই হ্যারি বিস্মিত। ঘরে মশাল জ্বলছে। যাওয়ার রাস্তাটা সরু এবং নিচের দিকে ঢালু হয়ে চলে গেছে। মেঝেতে বেশ কিছু রেল লাইন। গ্রিপ হুক বাঁশি বাজাতে একটা ছোট বাহন তাদের সামনে এলো। তারা চড়ে বসল। অবশ্য হ্যাগ্রিডের বিরাট শরীর নিয়ে একটু কষ্টই হলো উঠতে। বাহনটা ছুটতে শুরু করলো। খুব দ্রুত ছুটছে, আঁকা বাঁকা পথ দিয়ে। হ্যারি ডানে বাঁয়ে উভয় দিকে তাকালো, কিছুই দেখতে পেল না। শুধু বাহনটার চলার শব্দ শোনা যাচ্ছিল। বাহনটা সবুজ আলোকিত এক স্থানে এসে থামল। হ্যাগ্রিডের পা ঝিমঝিম করছিল। সে দাঁড়াতে পারছিল না। পাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। সরু পথের দেওয়ালে একটা দরজা। গ্রিপ হুক দরজার তালা খুলল। ঘরের ভেতরে রাশি রাশি স্বর্ণমুদ্রা, রূপোর স্তূপ, পাহাড় প্রমাণ ছোট ছোট ব্রোঞ্জের টুকরো। এবার স্মিত হেসে হ্যাগ্রিড হ্যারির উদ্দেশ্যে বলল, এ সবই তোমার। স্বর্ণগুলো হলো গ্যালেন আর রূপোগুলো হলো সিগল। সব আমার? বলেন কি? অবিশ্বাস্য! হ্যারির কণ্ঠে বিরাট বিস্ময়। মুদ্রাগুলো ব্যাগে ভরার ব্যাপারে হ্যারি হ্যাগ্রিডকে সাহায্য করল। হ্যাগ্রিডকে বললেন, সিন্দুক আর ভল্টে আরও আছে। গ্রিপ হুক বলল, ধীরে ধীরে সেগুলোও পাবে। তারা আগে চলতে লাগলো। তারা যতই আগে চলল, ততই তারা শীত শীত অনুভব করতে থাকলো। মাটির নিচে একটা ছোট নদী। ওরা নদী অতিক্রম করলো। তাদের সামনে 713 নাম্বার ভল্ট, কিন্তু চাবি ঢোকাবার কোনো ছিদ্র নেই। গ্রিপ হুক বলল, সরে দাঁড়াও। বলেই তার লম্বা আঙুল ভল্টের গায়ে লাগিয়ে দিল। ভল্টের দেওয়াল সরে গেল। গ্রিপ হুক বলল, গ্রিংগট গবলিন ছাড়া অন্য কেউ হলে দরজা তাদের শুষে নিত এবং ওরা এর ভেতরে আটকে যেত। হ্যারি জিজ্ঞেস করলো, কেউ ঢুকেছে কিনা তা দেখার জন্য তুমি কতদিন পরপর পরীক্ষা করো? গ্রিপ হুক জবাব দিল, 10 বছরে অন্তত একবার। গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্ভর ভল্টে কিছু অসাধারণ ঘটনা ঘটে থাকে। হ্যারি নিশ্চিত ছিল এখানে অসাধারণ সে কিছু একটা দেখবে। ঘর ভর্তি অলংকার। হঠাৎ একটা ছোট প্যাকেটের ওপর তার দৃষ্টি পড়ল। হ্যাগ্রিড মাটি থেকে প্যাকেটটা তুলে তার কোটের পকেটে রাখল। হ্যারি জানতে চাইল, ভেতরে কি? চলে এসো, এ মাটির তলার বাহনে। হ্যাগ্রিড বলল, তোমার সাথে এখন কোনো কথা বলা চলবে না। আমার এখন কোনো কথা না বলাই ভালো। হ্যারি ভাবছে এত ভারী বস্তা ভর্তি টাকা পয়সা নিয়ে তারা কোথায় এবং কিভাবে যাবে। একটা বাহনে করে ঝড়ের গতিতে তারা গ্রিংগটসের বাইরে চলে এলো। বাইরে তারা সূর্যের আলোর রেখা দেখতে পেল। তার এখন জানার দরকার নেই কত গ্যালনে কত পাউন্ড হয়। এত অর্থ নিয়ে সে দাঁড়িয়ে আছে যা সারা জীবনেও সে দেখেনি। সারা জীবনে ডাডলিও দেখেনি। এখন হ্যারির ইউনিফর্ম কেনা বাকি। মাদাম মালকিনের দোকানে কি ইউনিফর্ম পাওয়া যাবে? মাদার মালকিনের সঙ্গেও তাদের আলাপ হলো। অবশ্যই পাওয়া যাবে, তিনি বললেন। হগওয়ার্টস থেকেও একটি ছেলে এসেছে, তাকেও ইউনিফর্ম দিয়েছি। সেই ছেলেটার সাথেও হ্যারি আলাপ করলো। তাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা হলো। স্কুল সম্বন্ধে তাদের মধ্যে কথা হলো। তার কাছ থেকে একটা নাম শোনা গেল, কুইডিচ। কুইডিচ কি? কুইডিচ হলো এক ধরনের খেলা। খেলাটা অনেকটা ফুটবল খেলার মতো। এ খেলায় কিছু ঝাড়ু থাকে। ফ্ল্যারিশ ব্লট নামে এক বইয়ের দোকান থেকে হ্যারির জন্য স্কুলের বই কেনা হলো। এই দোকানের বইয়ের স্ট্যাকগুলো সিলিং পর্যন্ত পৌঁছেছে। চামড়া বাঁধাই করা বিরাট বিরাট বই, সিল্ক কাপড়ের বাঁধাই ডাকটিকিটের মতো ক্ষুদ্র বই, বিচিত্র রকমের প্রতীক চিহ্নের বই। আবার কিছু বই আছে যেখানে কিছুই ছাপা নেই। এমনকি ডাডলির মতো ছেলে, যে মোটেও বই পড়ে না, এসব বই পাওয়ার জন্য সেও নিশ্চয়ই পাগল হয়ে যেত। বই দেখতে দেখতে এক জায়গায় এসে হ্যারি থেমে গেল। বইটা ছিল সাপ ও প্রতিসাপ।
কার্সেস অ্যান্ড কাউন্টার কার্সেস। বন্ধুদের কিভাবে বোকা বানানো যায় বা শত্রুদের কিভাবে ক্ষতি করা যায়। লেখক অধ্যাপক ভিন্টিক্সাস ভিরিন্ডান। হ্যাগ্রিড এখান থেকে হ্যারিকে প্রায় ঠেলেই সরালেন। আমি দেখছিলাম ডাডলিকে অভিশাপ দেওয়ার মতো কিছু পাওয়া যায় কিনা। মন্দ নয়, আমি বলবো না যে আইডিয়াটা খারাপ, হ্যাগ্রিড বললেন, কিন্তু তুমি তো বিশেষ কোনো কারণ ছাড়া মাগলদের ওপরে জাদু দিতে পারবে না, এটা নিষিদ্ধ। তাছাড়া তুমি এ কাজ করতেও পারবে না, এর জন্য তোমার যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হবে। হ্যাগ্রিড হ্যারিকে স্বর্ণের তৈরি কলজন কিনে দেননি, তবে জাদু পানীয় তৈরির উপাদান মাপার নিক্তি ও ভাঁজ করা যায় এমন একটি স্কেল কিনে দিলেন। এরপর ওরা গেল ওষুধের দোকান ফার্মেসিতে। পচা ডিম ও পচা পাতাকপির বিশ্রী গন্ধ এক ধরনের ভিন্ন পরিবেশ সৃষ্টি করেছে। মেঝেতে পিপা ভর্তি কিছু সরু জিনিস, জার ভর্তি ভেষজ শুকনো শিকড় ও চকচকে উজ্জ্বল গুঁড়ো পদার্থ দেয়ালে লাইন করে সাজানো। পাখার বান্ডেল, ছাদ থেকে নিচ পর্যন্ত ঝোলানো সুতোর বিষধর সাপের দাঁত, পাখির হাড়ের তৈরি অস্ত্রোপচারের যন্ত্রপাতি। হ্যারি নিজে 21 গ্যালন দিয়ে ইউনিকর্নের দুটো রূপর শিং কিনল। দোকান থেকে বের হয়ে হ্যাগ্রিড হ্যারির জন্য ক্রয় তালিকা বের করলেন। ও, তোমার জন্মদিনের উপহার তো কেনা হয়নি। হ্যারি লজ্জা পেয়ে গেল। না, এর কোনো প্রয়োজন নেই। না, এই কথাটা তোমাকে আমার বলার দরকার ছিল না। তোমার জন্য ব্যাঙ কিনবো না, এটা কেউই পছন্দ করে না। বিড়ালও না, বিড়াল থাকলে আমার হাঁচি হয়। তোমার জন্য কিনবো প্যাঁচা, এটা এখনকার ছোটরা খুব পছন্দ করে, খুবই প্রয়োজনীয়। চিঠিপত্রও নিয়ে যায়, তোমার অন্য জিনিসপত্রগুলোও নিয়ে যেতে পারবে। আউল এম্পোরিয়ামটা ছিল সম্পূর্ণ অন্ধকার, প্যাঁচার ঝটফটানির শব্দ। একটা সাদা প্যাঁচাকে একটা সুন্দর বড় খাঁচায় ভরে হ্যাগরি অগ্রসর হতে লাগলো। 20 মিনিট পরে ওরা আউল এম্পোরিয়াম অতিক্রম করে শেষ দোকানে এসে পৌঁছলো। সরু এবং নোংরা রাস্তা, দরজায় লেখা আছে অলিভান্ডার্স, সুন্দর জাদুদণ্ড প্রস্তুতকারী, স্থাপিত খ্রিস্টপূর্ব 382। তারা দোকানের ভেতরে প্রবেশ করার সাথে সাথে দোকানের বেশ ভেতর থেকে টুং করে শব্দ বাজল। কেউ আসলেই এটা বাজে। ভেতরটা খুবই ছোট, বসার জন্য একটা মাত্র চেয়ার। সেখানে হ্যাগ্রিড বসলেন। সেখানকার নিস্তব্ধতা হ্যারির কাছে মনে হলো যেন কোনো পাঠাগারে তারা প্রবেশ করেছে। ছোট ছোট বাক্সের সিলিং পর্যন্ত বই, ধুলো জমেছে, পিন পতন নিস্তব্ধতা। গুড আফটারনুন শব্দ কানে ভেসে আসায় হ্যারি চমকে উঠল। হ্যাগ্রিডও চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এক বৃদ্ধ লোক তাদের সামনে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো চাঁদের আলোর মতো জলজল করছে। আহ হ্যাঁ, দোকানের বৃদ্ধ লোকটি হ্যারিকে বললেন। হ্যাঁ হ্যারি, আমি ভাবছিলাম তোমার সাথে শিগগিরই আমার দেখা হবে। তোমার চোখ ঠিক তোমার মায়ের মতো। মনে হলো যেন গতকালই তিনি এখানে এসেছিলেন। তার জাদুদণ্ড কিনেছেন। জাদুকাঠির দৈর্ঘ্য ছিল 10.25 ইঞ্চি। তোমার বাবা মেহগনি কাঠের জাদুকাঠি পছন্দ করতেন। তার কাঠির দৈর্ঘ্য ছিল 11 ইঞ্চি। মিস্টার অলিভান্ডার হ্যারির কপালের বিদ্যুৎ চমকানো সাদৃশ্য কাটা দাগে তার লম্বা ও সাদা আঙুল স্পর্শ করলেন। তারপর বললেন, আমি দুঃখিত। যে জাদুর কাঠি ঘটনা ঘটিয়েছে তা আমিই বিক্রি করেছি। 13.5 ইঞ্চি লম্বা, খুবই শক্তিশালী এই কাঠি ভুল মানুষের হাতে পড়েছিল। আমি যদি জানতাম এই জাদু কাঠিটা পৃথিবীতে কি করতে যাচ্ছে। তিনি সান্ত্বনা দেওয়ার জন্য হ্যারির মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখ পড়ল হ্যাগ্রিডের দিকে। রুবিয়াস, রুবিয়াস হ্যাগ্রিড, কি ভালো লাগছে তোমাকে দেখে। উফ, 16 ইঞ্চি একটু বাঁকা, তাই না? জি স্যার, ওটা তাই ছিল, হ্যাগ্রিড বললেন। ওটা খুবই ভালো জাদুকাঠি ছিল। তুমি যখন বহিষ্কৃত হলে তখন ওরা ওটাকে 2 টুকরো করে দিয়েছিল, ঠিক তাই না? মিস্টার অলিভান্ডার পেছনে ফিরে বললেন। হ্যাঁ, তারা 2 টুকরো করেছিল। পদচারণা করতে করতে হ্যাগ্রিড বললেন, খণ্ডগুলো অবশ্য আমার কাছেই আছে। কথাটা বলে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তুমি তো ওগুলো এখন ব্যবহার করো না, মিস্টার অলিভান্ডার বেশ জোর দিয়েই বললেন। না স্যার, হ্যাগ্রিড দ্রুত উত্তর দিলেন। হ্যারি লক্ষ্য করল হ্যাগ্রিড যখন কথা বলছেন তখন তিনি খুব শক্ত করে তার গোলাপি ছাতা আঁকড়ে ধরেছিলেন। তারপর মিস্টার অলিভান্ডার হ্যারির দিকে ফিরে বললেন, এখন কি ধরনের জাদুকাঠি চাই তোমার?
তিনি মাপ নেওয়ার জন্য তার পকেট থেকে রূপোর দাগ দেওয়া লম্বা মাপের ফিতাটা বের করলো। তিনি হ্যারিকে মাপলেন, কাঁধ থেকে আঙুল, তারপর কবজি থেকে কনুই, কাঁধ থেকে ভূমি, কনুই থেকে বগল ও মাথা চক্রাকারে। তিনি যখন মাপ নিচ্ছিলেন তখন বলে চলছিলেন, প্রত্যেকটি অলিভান্ডার জাদুর কাঠিতে শক্তিশালী জাদুর পদার্থ থাকে মিস্টার পটার। আমরা ইউনিকর্নের চুল, ফিনিক্সের লেজ ও ড্রাগনের হার্ট স্ট্রিং ব্যবহার করি। তবে সব জাদুকাঠি এক হয় না, যেমন সব ইউনিকর্ন, ড্রাগন বা ফিনিক্স সমান হয় না। এটা নিশ্চিত যে তুমি এর চেয়ে ভালো জাদুকাঠি আর কোথাও পাবে না। এক সময় হঠাৎ করে হ্যারি দেখল মাপার ফিতাটি নিজে নিজেই তার মাপ নিচ্ছে। মিস্টার অলিভান্ডার তখন বিভিন্ন তাক খুঁজে বাক্স নামাচ্ছিলেন। এটাই তোমার জন্য ভালো হবে, মিস্টার অলিভান্ডার বললেন। পরীক্ষা করে দেখো। বীচ কাঠ এবং ড্রাগন হার্ট স্ট্রিংয়ের তৈরি, 9 ইঞ্চি লম্বা, সুন্দর এবং বাঁকানো যায়। এটা নিয়ে ঢেউয়ের মতো নাড়াও। হ্যারি কাঠিটা নিয়ে যেই একটু ঢেউ খেলালো এবং কোনো কিছু অনুভব করার আগে মিস্টার অলিভান্ডার দ্রুত তার হাত থেকে কাঠিটি কেড়ে নিলেন। না, এটা দেখো, এবনি গাছের কালো কাঠের এবং ইউনিকর্ন চুলের, 8.5 ইঞ্চি। দেখো, চেষ্টা করো। হ্যারি চেষ্টা করে। একের পর এক কাঠি দিয়েই যাচ্ছেন মিস্টার অলিভান্ডার। হ্যারি বুঝতে পারে না ঠিক কোনটার জন্য মিস্টার অলিভান্ডার অপেক্ষা করছেন। উঁচু তুলটিতে একের পর এক জাদুকাঠি জমে এক বড় স্তূপ পরিণত হলো। মিস্টার অলিভান্ডার যেন কোনো কষ্টই পাচ্ছেন না, আনন্দের সাথে একের পর এক জাদুকাঠি তাক থেকে নামাচ্ছেন আর হ্যারিকে দিয়ে চেষ্টা করিয়ে যাচ্ছেন। আমরা ঠিক কাঠিটা পেয়েই যাব। তিনি স্বগভক্তি করলেন। হ্যাঁ, বোধহয় এটাই। বেরি গাছের কাঠ, মাঝখানে ফাঁকা এবং ফিনিক্স পাখির পাখা, 11 ইঞ্চি, সুন্দর ও বাঁকানো যায়। হ্যারি জাদুর কাঠিটা হাতে নিল। সে তার আঙুলে হঠাৎ করে তাপ অনুভব করলো। কাঠিটা সে তার মাথার উঁচুতে তুলল এবং শোঁ শোঁ করে মাটিতে নামালো। কাঠিটির প্রান্ত থেকে তারা বাতির মতো লাল সোনালি আলো বিচ্ছুরিত হলো। ঘরের দেয়াল আলোয় উচ্ছ্বসিত হলো। হ্যাগ্রিড তালি দিয়ে উঠলেন। মিস্টার অলিভান্ডার চিৎকার করে উঠলেন, ওহ, ব্রাভো, খুবই ভালো, ঠিক ঠিক, কি আশ্চর্য। তিনি হ্যারোর জাদুর কাঠিটা বাক্সে ভরলেন এবং বাদামি কাগজে মোড়াতে মোড়াতে বিড়বিড় করে বললেন, কি অদ্ভুত, কি অদ্ভুত। আপনি আশ্চর্য হলেন কেন? হ্যারি জিজ্ঞেস করল। মিস্টার অলিভান্ডার হ্যারির দিকে বিষণ্ণভাবে তাকালেন। আমার স্মরণ আছে, প্রত্যেকটি জাদুকাঠি যা এ পর্যন্ত আমি বিক্রি করেছি মিস্টার পটার, প্রত্যেকটি জাদুকাঠি। তোমার জাদুকাঠিটা যে ফিনিক্স পাখিটার লেজের পালক দেওয়া হয়েছে, সেই পাখিরই আর একটা পালক, শুধু আর একটাই মাত্র। আশ্চর্যজনক, তোমার ভাগ্য নির্ধারিত ছিল এই জাদুদণ্ডদাতেই এই জোড়ার অপরটা তোমার কপালের দাগের জন্য দায়ী। হ্যাঁ, সেটাই, 13.5 ইঞ্চি। সত্যিই কি আশ্চর্যজনকভাবে এটা হলো। আমার স্পষ্ট স্মরণ আছে অপরটি আমি কোন জাদুকরকে দিয়েছিলাম। আমি তোমার কাছে অনেক বড় কিছু আশা করি মিস্টার পটার, বড় কিছু। যিনি অপরটি কিনেছিলেন নিশ্চয়ই তিনি বড় মহান কিছু করেননি। তিনি বড় ধরনের সাংঘাতিক খারাপ কাজ করেছিলেন। হ্যারি কেঁপে উঠল। মিস্টার অলিভান্ডারকে তার খুব একটা পছন্দ হয়নি। জাদুর কাঠিটার জন্য সে স্বর্ণের 7 গ্যালন দিল এবং মিস্টার অলিভান্ডার মাথা নিচু করে অভিবাদন জানিয়ে তাদের বিদায় দিলেন। বিকেলে আকাশে সূর্য যেন নিচু হয়ে ঝুলছিল। ওরা ডায়াগন অ্যালি থেকে বেরিয়ে এলো সেই লিকি কলজন অতিক্রম করে। পথে হ্যারি কোনো কথা বলল না, আশেপাশে লোকজনের দিকে তাকায়ও নি। ব্যাগ কাঁধে তুলে নিয়ে হ্যাগ্রিড বললেন, ট্রেন ধরার আগে খাবার কিছু সময় আছে। হ্যাগ্রিড হ্যারির জন্য একটি হ্যামবার্গার কিনলেন। তারা প্লাস্টিকের চেয়ারে গিয়ে বসল। হ্যারি চারিদিকে তাকাচ্ছে। সব কিছু তার কাছে অদ্ভুত মনে হচ্ছে। হ্যারি, সব কিছু ঠিক আছে তো? হ্যাগ্রিড জানতে চাইলেন। হ্যারি নিজেকে ঠিক করার ভাষা পাচ্ছিল না। এই প্রথম সে তার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন পালন করছে। সে হ্যামবার্গারে কামড় দিল। একটু থেমে হ্যারি বলল, আমার কাছে সব কিছু অপূর্ব লাগছে। লোকজন, লিকি কলরন, অধ্যাপক কুইরেল, অলিভান্ডার, সবই অপূর্ব। কিন্তু আমি তো জাদুবিদ্যার কিছুই জানি না। কিভাবে তারা আমার কাছ থেকে বড় কিছু আশা করেন?
আমি বিখ্যাত, কিন্তু আমি জানি না কেন আমি বিখ্যাত। আমার বাবা মা যে রাতে মারা যান, সে রাতে কি ঘটেছিল? টেবিলের অপর প্রান্তে হ্যাগ্রিডের ভ্রু ও দাড়ি ভেদ করে একটি সদয় স্মিত হাসির রেখা দেখা দিল। হ্যাগ্রিড তাকে অভয় দিয়ে বললেন, হ্যারি, তুমি চিন্তা করো না, তুমি দ্রুতই সব জানতে পারবে। সবাইকে হগওয়ার্টসের প্রথম থেকেই শুরু করতে হয়। তুমি সেখানে ভালোই করবে। আমি জানি এটা কঠিন, তবে তোমাকে সেখানে ভিন্নভাবে দেখা হবে, তোমার কাছে বেশি আশা করা হবে। এটা সবসময়ই কঠিন, তবে হগওয়ার্টসে তোমার সময় ভালো কাটবে। হ্যাগ্রিড হ্যারিকে ট্রেনে উঠতে সাহায্য করলেন। এই ট্রেনে করেই হ্যারি ডার্সলিদের পরিবারে ফিরে যাবে। বিদায় নেওয়ার আগে হ্যাগ্রিড হ্যারিকে একটি খাম দিয়ে বললেন, হগওয়ার্টসে যাবার জন্য তোমার টিকিট 1 সেপ্টেম্বর ক্রিং ক্রস। এটা ওয়ান ওয়ে টিকিট। ডার্সলি পরিবারে যদি তোমার কোনো সমস্যা হয়, প্যাঁচার মাধ্যমে তুমি আমাকে চিঠি দিও। তোমার সঙ্গে শীঘ্রই দেখা হবে। ট্রেন স্টেশন ত্যাগ করল। যতক্ষণ দেখা গেল ততক্ষণ হ্যারি হ্যাগ্রিডের দিকে তাকিয়ে রইল। 6ষ্ঠ অধ্যায়। 10:15 প্ল্যাটফর্ম থেকে যাত্রা। ডার্সলি পরিবারে হ্যারির শেষ মাসটা খুব আনন্দে কাটেনি। ডাডলি তাকে এমন ভয় পেত যে তার সঙ্গে কোনো সময় এক ঘরে থাকতে চাইতো না। অন্যদিকে তাকে কাভার্ডে ভরতে, ধমক দিতে বা জোর করে কিছু করতে ডার্সলিরা সাহসও পেতেন না। প্রকৃতপক্ষে কেউই হ্যারির সাথে পারতপক্ষে কথা বলতেন না। কিছুটা ভয়, কিছুটা রাগের কারণে হ্যারি সামনে বসে থাকলেও তারা মনে করতেন চেয়ারটা খালি, ওখানে কেউ নেই। এটা অনেক দিক থেকে ভালো হলেও হ্যারির কাছে এই উপেক্ষা বিষাদে পরিণত হয়েছিল। সঙ্গী হিসাবে প্যাঁচাকে হ্যারি তার ঘরে রেখেছে। প্যাঁচার নাম দিয়েছে হেডউইগ। এ নামটি সে পেয়েছে হিস্ট্রি অব ম্যাজিক গ্রন্থে। তার বইগুলো ছিল খুব মজার। সে গভীর রাত পর্যন্ত বইগুলো পড়ত। হেডউইগ জানালা দিয়ে ইচ্ছে মতো ঘরের বাইরে যেত, আবার আসতো। ভাগ্য ভালো যে আন্ট পেটুনিয়া কখনো হ্যারির ঘরে ঢুকতেন না, কারণ প্রতিদিনই হেডউইগ ঘরে মরার ইঁদুর নিয়ে আসতো। শোবার আগে সে প্রতি রাতেই দেয়ালে পিন দিয়ে আটকানো একটা কাগজে লেখা একটি করে তারিখ কেটে দিত। এভাবেই সে হিসাব রাখত 1 সেপ্টেম্বর আসতে আর কয়দিন বাকি। আগস্টের শেষ দিন হ্যারি কিভাবে যে কিং ক্রসে যাবে সেই বিষয়ে আঙ্কেল আন্টের সঙ্গে একটু কথা বলে নেওয়া ভালো। হ্যারি যখন তাদের বসার ঘরে গেল, তখন তারা টিভিতে একটি কুইজ শো দেখছিলেন। হ্যারির গলা দিয়ে কাশির মতো শব্দ করল। তাকে দেখেই ডাডলি চিৎকার করে পালিয়ে গেল। হ্যারি কাশি নিয়ে আসার সময় তার নিজের আসার কথা জানান দিল। ভার্নন আঙ্কেল, হ্যারি বলতে শুরু করলো। আঙ্কেল কোনো কিছু বললেন না, তবু বুঝিয়ে দিলেন যে তিনি হ্যারির কথা শুনছেন। হ্যারি বলল, আঙ্কেল, কাল আমি ক্রিং ক্রস স্টেশনে যাব। আমাকে হগওয়ার্টসে যেতে হবে। আপনার গাড়িতে আমাকে লিফট দিতে পারবেন? আঙ্কেল ভার্নন কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানালেন। ধন্যবাদ, হ্যারি বলল। হ্যারি যখন ওপরতলায় ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, তখন তার আঙ্কেল কথা বললেন, জাদুকরদের স্কুলে যেতে আবার ট্রেনের প্রয়োজন হয় কেন? ওদের ম্যাজিক কার্পেটগুলো কি ফেটে গেছে? তারপর হ্যারিকে জিজ্ঞেস করলেন, তোমার স্কুল কোথায়? আমি ঠিক জানি না, হ্যারি জবাব দিল। হ্যারি তখনই উপলব্ধি করল যে সে বিষয়টি আগে খেয়াল করেনি। সে পকেট থেকে হ্যাগ্রিডের দেওয়া টিকিট বের করল। কি জানো তাহলে? হ্যারি জবাব দিল, এতটুকু জানি, 10:15 প্ল্যাটফর্ম থেকে ঠিক 11টায় ট্রেনে চড়তে হবে। কি প্ল্যাটফর্ম বললে? আন্ট ও আঙ্কেল তার দিকে বিস্ময়ে তাকালেন। 10:15 প্ল্যাটফর্ম, হ্যারি বলল। যত সব রাবিশ, এ নামে তো কোনো প্ল্যাটফর্ম নেই, আঙ্কেল ভার্নন মন্তব্য করলেন। টিকিটে তো তাই লেখা আছে। হ্যারি মরিয়া হয়ে জবাব দিল, যত সব পাগলের কাণ্ড, আঙ্কেল ভার্নন মন্তব্য করলেন। ঠিক আছে, অপেক্ষা করো, তুমি নিজেই দেখতে পাবে। তোমাকে কিং ক্রস স্টেশনে নামিয়ে দিতে আমার কোনো অসুবিধে নেই, কারণ কাল আমরাও লন্ডন যাচ্ছি। পরিবেশ লঘু করার জন্য হ্যারি প্রশ্ন করল, আপনারা লন্ডন যাচ্ছেন কেন? ডাডলিকে হাসপাতালে নিতে হবে। বড় হওয়ার আগেই তার পেছনের ছোট লেজটায় অপারেশন করতে হবে। সেই লেজটাই যেটা গজিয়েছিল ঝড়ের রাতে হ্যাগ্রিডের জাদুমন্ত্রে। সে রাত থেকে হ্যারিকে ডাডলির জ্বালাতন করা তো দূরের কথা, ওর ধারে কাছে যেতে সে সাহস পেত না। পরদিন ভোর 5টায় হ্যারি ঘুম থেকে উঠল। ভেতরে টান টান উত্তেজনা, তাই দ্বিতীয়বার আর ঘুমোতে গেল না। সে তার জিন্সের কাপড় বের করে নিল।
কারণ জাদুকরদের পোশাক পরে সে স্টেশনে যেতে চাচ্ছিল না। ট্রেনে উঠে সে পোশাক পাল্টে নেবে। হগওয়ার্টসের জন্য যা যা জিনিস তার তালিকায় হ্যারি একবার যাচাই করে নিল, কারণ হগওয়ার্টসে গিয়ে দেখা যাবে যে এমন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনার দরকার ছিল, কিন্তু আর সেগুলো আনা হয়নি। তারপর হ্যারি অপেক্ষা করতে লাগলো ডার্সলি পরিবারের সদস্যদের কখন ঘুম ভাঙে। 2 ঘন্টার পর হ্যারির ভারী ট্রাঙ্ক ডার্সলিদের গাড়িতে ওঠানো হলো। আন্ট পেটুনিয়া ডাডলিকে বলে দিলেন গাড়িতে ও যেন হ্যারির পাশে বসে। ভয় ভয় হলেও ডাডলি হ্যারির পাশে গাড়িতে বসলো। গাড়ি চলতে শুরু করলো। 10:30টায় তারা ক্রিং ক্রস স্টেশনে পৌঁছলেন। আঙ্কেল ভার্নান হ্যারির ট্রাঙ্কটা ট্রলিতে উঠিয়ে দিলেন এবং নিজের ট্রলিটি স্টেশনে ঠেলে নিয়ে গেলেন। হ্যারি আঙ্কেলের এই কাজটাকে একটা আশ্চর্য সদয় ব্যবহার বলে মনে করলো। একটু পরে যখন আঙ্কেল ভার্নান প্ল্যাটফর্মে পৌঁছলেন, তখন তার মুখে এক অদ্ভুত হাসি। আঙ্কেল ভার্নান বললেন, এই তোমার তোমার প্ল্যাটফর্ম নয়, প্ল্যাটফর্ম 10। তোমার প্ল্যাটফর্মে 2টি সংখ্যার মাঝামাঝি হওয়া উচিত। মনে হচ্ছে প্ল্যাটফর্ম এখনো তৈরি হয়নি। আঙ্কেল ভার্নান ঠিকই বলেছেন। প্ল্যাটফর্মের কোনো এক জায়গায় প্লাস্টিকে বড় অক্ষরে 9 এবং অন্য এক স্থানে 10 লেখা আছে। এই 2-এর মাঝামাঝি জায়গায় কোনো কিছুই লেখা ছিল না। ভালো থেকো। এই বলে তার সে অদ্ভুত ও সংশয় মিশ্রিত হাসি হেসে আঙ্কেল ভার্নান আর কোনো কথা না বলেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলেন। হ্যারি তাকিয়ে দেখল ডার্সলিরা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তাদের 3 জনই হাসছে। হ্যারির মুখ শুকিয়ে গেল। সে ভাবতে লাগলো সে এখন কি করবে। প্যাঁচা হেডউইগের কারণে লোকজন তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। ট্রেনের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করা উচিত। হ্যারি গার্ডের কাছে গিয়ে হগওয়ার্টসের ট্রেনের কথা জানতে চাইল। প্ল্যাটফর্ম নম্বর 9:45 বলতে হ্যারির সাহস হচ্ছিল না। হগওয়ার্টস কোথায় জানতে চাইল গার্ড। হ্যারিও তাকে বলতে পারল না হগওয়ার্টস দেশের কোন জায়গায় অবস্থিত। হ্যারি কি বলবে, তার মাথায় কিছুই আসছিল না। এবার প্রশ্ন করল, আচ্ছা 11টার সময় কোনো ট্রেন আছে? তা তো বলতে পারলাম না, গার্ড জবাব দিল। তখন 11টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। সে কি করবে ভেবে পাচ্ছিল না। ট্রেনের মাত্র 10 মিনিট বাকি। সে স্টেশনের মাঝখানে ভারী ট্রাঙ্ক, প্যাঁচা ও পকেট ভর্তি জাদুকরদের টাকা নিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক এই সময় পেছনে একদল লোক দেখতে পেল, যারা আলাপে মাগল শব্দটি বারবার বলছিল। এক মোটা মহিলা 4 জন লাল চুল যুবকের সাথে কথা বলছিলেন। হ্যারি তাদের দিকে এগিয়ে গেল। শুনতে পেল মহিলা বলছেন, তোমাদের প্ল্যাটফর্ম নাম্বার কত? 9:45। একটি ছোট মেয়ে জবাব দিল, তারও লাল চুল। একটা ছোট মেয়ে জবাব দিল, তারও লাল চুল। মাম, আমিও কি ওদের সাথে যেতে পারি না? না না জিনি, তুমি ছোট, এখনো বড় হওনি, এখন চুপ করো। আর পার্সি, তুমি আগে আগে যাও। ছেলেদের মধ্যে যাকে সবচেয়ে বেশি বয়সে বড় মনে হলো, তাকে প্ল্যাটফর্ম 9 ও 10-এর দিকে অগ্রসর হতে দেখা গেল। হ্যারি তাকে অপলক দৃষ্টিতে লক্ষ্য রেখে তার পেছনে পেছনে অগ্রসর হলো। ছেলেটা যখন ওই দুটো প্ল্যাটফর্মের মাঝামাঝি পৌঁছলো, তার সামনে দলে দলে পর্যটক। যখন সর্বশেষ ব্যক্তিও ট্রেন থেকে খালাস হলো, তখন দেখা গেল যে ছেলেটি অদৃশ্য হয়ে গেছে। ফ্রেড, এবার তোমার পালা, ভদ্রমহিলা বললেন। আমি ফ্রেড নই, আমি জর্জ, ছেলেটি জবাব দিল। তুমি কি আমাকে জর্জ বলে ডাকতে পারো না? দুঃখিত জর্জ, ভদ্রমহিলা বললেন, ঠাট্টা করছিলাম, আমি ফ্রেড। এই বলে সে চলে গেল। তারপর তৃতীয় ভাইটি বন্ধ দেওয়ালের দিকে অগ্রসর হলো। তাকে আর দেখা গেল না। মুহূর্তের মধ্যে দেখা গেল তারও কোনো হদিশ নেই। হ্যারির পাশে কেউ আর রইল না। মাফ করবেন, ভদ্রমহিলার কাছে হ্যারি এগিয়ে এলো। হ্যালো। হ্যারিকে সম্বোধন করে ভদ্রমহিলা বললেন, তুমি কি প্রথমবারের জন্য হগওয়ার্টসে যাচ্ছ? রনও প্রথমবারের মতো যাচ্ছে। তিনি তার ছোট ছেলের প্রতি ইশারা করলেন। রন পাতলা লম্বা, হাত পা বড় বড়, চোখা নাক। হ্যাঁ, হ্যারি জবাব দিল। কিভাবে যাব তা ঠিক বুঝে উঠতে পারছি না। কেন, তুমি কি প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছ না? না, হ্যারির জবাব। চিন্তা নেই, তোমাকে শুধু 2টা প্ল্যাটফর্মের মাঝখানে যেতে হবে, 9 ও 10-এর মাঝখানে। ওই দেয়ালের দিকে যাও। ঘাবড়াবার কারণ নেই। চেষ্টা করো যাতে রনের আগে পৌঁছতে পারো। ঠিক আছে, হ্যারি বলল। হ্যারি তার ট্রলি ধাক্কা দিল এবং সামনের বন্ধ দেয়ালের দিকে তাকালো। দেয়ালটা একেবারে নিরেট। হ্যারি হাঁটতে শুরু করলো।
যাওয়ার পথে লোকজনের সাথে হ্যারির ধাক্কাধাক্কি হলো। হ্যারি আরও দ্রুত হাঁটতে লাগলো। টিকিট বাক্সের সাথে হ্যারির ধাক্কা লেগে গিয়েছিল প্রায়। ধাক্কা লাগলে তার জন্য বিরাট সমস্যা হয়ে যেত। ভাগ্য ভালো হ্যারিকে কোনো দুর্ঘটনায় পড়তে হয়নি। জনাকীর্ণ প্ল্যাটফর্মের পাশে একটি লাল রঙের বাষ্পীয় ইঞ্জিন অপেক্ষা করছিল। ইঞ্জিনের ওপর লেখা ছিল হগওয়ার্টস এক্সপ্রেস 11টা। হ্যারি পেছনে তাকালো, তাকিয়ে দেখল 9 ও 10 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে লেখা ভেসে উঠল প্ল্যাটফর্ম 9:45। কথাবার্তায় ব্যস্ত লোকজনের মাথার ওপর দিয়ে ইঞ্জিনের ধোঁয়া ভেসে চলেছে। নানা রঙের বিড়াল পায়ের ফাঁক গলে দৌড়ে বেড়াচ্ছে। অনেক প্যাঁচা এদিকে সেদিকে উড়ে বেড়াচ্ছে। ট্রাঙ্ক টানাটানি শব্দ শোনা যাচ্ছে। প্রথম দিকে কামরাগুলোতে ছাত্ররা গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। কেউ কেউ জানালা দিয়ে মুখ গলিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলছে। একটা ছেলে তার ব্যাঙ হারিয়ে ফেলেছে। হ্যারির ভাগ্য ভালো, সে মোটামুটি একটা খালি কামরা পেয়ে গেল। ফ্রেড নামের ছেলেটা হ্যারিকে জিজ্ঞেস করলো, তুমি কি হ্যারি পটার? হ্যাঁ, হ্যারি জবাব দিল। হ্যারির দিকে শেষবারের মতো তাকিয়ে লাল চুল যমজ ভাই দুজন ট্রেন থেকে নেমে এলো। হ্যারি জানালার পাশে বসেছিল। সেখান থেকে নিজেকে অনেকটা আড়াল রেখে হ্যারি প্ল্যাটফর্মে লাল চুল পরিবারের সবাইকে লক্ষ্য করেছিল এবং তারা কি বলছিল তা শুনছিল। মা এইমাত্র তার রুমাল বের করলেন। রন, তোমার নাকে ওটা কি? ছোট ছেলেটি তার মার কাছ থেকে সরে যাচ্ছিল। তার মা তাকে জড়িয়ে ধরে তার নাক মুছে দিলেন। যমজ ভাইদের একজন বলে উঠল, রনের নাকে কি কিছু আছে? চুপ করো, রন ধমক দিল। পার্সি কোথায়? তাদের মা জানতে চাইলেন। সে আসছে। বড় ছেলে দৌড়াতে দৌড়াতে এলো। এরই মধ্যে সে তার পোশাক বদলে হগওয়ার্টসের জাদুর স্কুলের পোশাক পরে নিয়েছে। হ্যারি দেখল ইংরেজি পি বর্ণ দিয়ে তার বুকে একটি উজ্জ্বল ব্যাজ। মা, বেশিক্ষণ থাকতে পারবো না, ছেলেটি বলল। আমি প্রিফেক্টদের কামরা থেকে এলাম। তারা তাদের জন্য 2টি কামরা পৃথক করে রেখেছে। পার্সি, তুমি কি একজন প্রিফেক্ট? যমজদের একজন প্রশ্ন করল। যমজদের একজন আবার প্রশ্ন করল, পার্সি প্রতিদিন নতুন পোশাক পায় কিভাবে? কারণ সে একজন প্রিফেক্ট, মা জবাব দিলেন। ভালোভাবে থেকো, যখন সুযোগ পাবে তখন আমাকে একটা প্যাঁচা পাঠাবে। তিনি পার্সির কপালে চুমু দিলেন। পার্সি চলে গেল। এরপর তিনি যমজ ভাইদের দিকে নজর দিলেন। হ্যারি লক্ষ্য করল ট্রেন বাঁক নেবার সাথে সাথে মা ও মেয়ে অদৃশ্য হয়ে গেল। ট্রেনে চড়তে পারায় হ্যারির অনেক আনন্দ হচ্ছিল। সে কি করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ করে সামনের দরজা খুলে গেল। একজন লাল চুলের বালক কামরায় প্রবেশ করে হ্যারির উল্টো দিক দেখে জানতে চাইল, এখানে কি কেউ আছে? হ্যারি মাথা নাড়িয়ে না বলাতে বালকটি ওই আসনে বসে পড়ল। প্রথমে সে হ্যারিকে লক্ষ্য করল, তারপর জানালা দিয়ে বাইরে এমনভাবে তাকালো যেন সে হ্যারিকে দেখতেই পায়নি। হ্যারি লক্ষ্য করল এর ভেতরে 2 যমজ ভাই ফিরে এসেছে। যমজ ভাইদের একজন বলল, আমাদের কি পরিচয় হয়েছে? আমরা ফ্রেড ও জর্জ। এ হলো আমাদের ভাই রন। আবার দেখা হবে। বিদায়, হ্যারি ও রন বলল। যমজ 2 ভাই অন্য কামরায় গিয়ে দরজা বন্ধ করে দিল। তুমি কি আসলেই হ্যারি পটার? রন আবার প্রশ্ন করল। হ্যাঁ, মাথা নেড়ে হ্যারি বলল। রন আবার বলল, আমি ভেবেছিলাম ফ্রেড বা জর্জের মধ্যে কেউ একজন হবে। রন হ্যারির কপালের দিকে ইঙ্গিত করে বলল, হ্যারি, এখানেই কি ইউনোহুর? হ্যাঁ, হ্যারি জবাব দিল, কিন্তু আমার কিছুই মনে নেই। তোমার কি কিছুই মনে নেই? রন আগ্রহের সাথে জিজ্ঞেস করল। তীব্র সবুজ আলোর কথা মনে পড়ে, এর বাইরে কিছুই মনে করতে পারি না, হ্যারি জবাব দিল। ওহ, এই বলে রন বসে পড়ল ও হ্যারিকে দেখতে লাগলো কিছুক্ষণের জন্য। তারপর সে জানালা দিয়ে বাইরে তাকালো। তোমাদের পরিবারের সবাই কি জাদুকর? হ্যারি রনকে প্রশ্ন করল। রনকে হ্যারির খুব ভালো লেগেছে। রন জবাব দিল, আমার তাই মনে হয়। মায়ের এক দুঃসম্পর্কীয় ভাই আছেন যিনি হিসাব রক্ষক। আমরা তাকে নিয়ে খুব একটা আলোচনা করি না। তাহলে তুমি অনেক জাদু জানো, হ্যারি মন্তব্য করল। ওয়েসলি পরিবার পুরনো জাদু পরিবারগুলোর অন্যতম। ডায়াগন অ্যালির সেই ছেলেটি এই ধরনের মন্তব্য করেছিল। আমি শুনলাম তুমি মাগলদের সাথে থাকতে গিয়েছিলে। তারা কেমন? রন জিজ্ঞেস করল। খুবই খারাপ, তবে তাদের সবাই নয়, হ্যারি জবাব দিল।
মাগল চেনার জন্য আমার চাচা, চাচি ও চাচাতো ভাই যথেষ্ট। আমার যদি ৩ জন জাদুকর ভাই থাকতো। ৫, রন বলল। যে কোনো কারণেই হোক রনকে একটু মনমরা দেখাচ্ছিল। রন বলে চলল, আমাদের পরিবারে আমি ষষ্ঠ ব্যক্তি যে হগওয়ার্টসে যাচ্ছি। তুমি হয়তো বলতে পারো বিল বা চার্লি যা রেখে গেছে তার অনেক কিছুই আমি পেয়েছি। বিল ছিল হেড বয় আর চার্লি কুইডিচ দলের অধিনায়ক। এখন পার্সি একজন প্রিফেক্ট। ফ্রেড আর জর্জ অনেক হইচই করে বেড়ায়, তবুও তারা ভালো নম্বর পায়। সবাই মনে করে তারা খুব মজার। প্রত্যেকেরই প্রত্যাশা আমিও তাদের মতো ভালো করব। আমি যদি ভালো করি তাতেও আমার কোনো কৃতিত্ব থাকবে না, কারণ এই রকম ফলাফল ওরা সবাই আগে করে গিয়েছে। যার ৫ ভাই আছে সে কখনো নতুন কিছু পায় না। আমি বীরের কাছ থেকে তার পুরনো পোশাক, চার্লির কাছ থেকে জাদুদণ্ড ও পার্সির কাছে পুরনো ইঁদুর পেয়েছি। রন তার জ্যাকেটের ভেতরে হাত দিয়ে একটি মোটা ধূসর রঙের ইঁদুর বের করে আনলো। ইঁদুরটি তখন ঘুমোচ্ছিল। এর নাম স্ক্যাবাস। এটা কোনোই কাজের নয়, কখনো ঘুম থেকে ওঠে না। পার্সি প্রিফেক্ট হওয়ার পর আমার বারবার কাছ থেকে একটা প্যাঁচা পেয়েছিল, আর আমি পেলাম এই স্ক্যাবার্সকে। রনের কান গোলাপি বর্ণ ধারণ করলো। তার মনে হলো সে অনেক বেশি কথা বলে ফেলেছে, তাই সে আবার জানালার বাইরে তাকালো। কারো কাছে যদি প্যাঁচা না থাকে তাহলে তাকে দুঃখিত হতে হবে এমন কোনো কথা নেই। হ্যারির কাছে তাই মনে হলো। ১ মাস আগেও হ্যারির কাছে কোনো টাকা পয়সা ছিল না। হ্যারি রনকে জানালো যে তাকে সব সময় ডাডলির পুরনো কাপড় পরতে হয়েছে এবং জন্মদিনে সে কখনো কোনো উপহার পায়নি। হ্যারির কথা শুনে রন খুশি হয়ে উঠল। হ্যারি রনকে আরও বলল, হ্যাগরিডের সাথে সাক্ষাতের আগে বুঝতে পারিনি যে আমাকে জাদুকর হতে হবে। তার সাথে সাক্ষাতের আগে আমি আমার বাবা সম্পর্কে কিছুই জানতাম না। রন একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কি ব্যাপার? হ্যারি প্রশ্ন করল। তুমি ইউনোহুর নাম বললে, আমিও ভেবেছিলাম তোমরা সবাই। রন বলল। তাকে একই সাথে অভিভূত আবার দুঃখিত মনে হচ্ছিল। আমি তার নাম উল্লেখ করে কোনো বাহাদুরি দেখাতে চাইনি। হ্যারি বলল, আমি মনে করি আমি যে শব্দগুলো উচ্চারণ করেছি সেগুলো তোমার না জানাই ভালো। আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। আমার মনে হয় আমি ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র হব। না, তুমি তা হবে না, রন বলল। এখানে অনেকে মাগল পরিবার থেকে আসে। তারা অল্প সময়ই সব শিখে ফেলে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই ট্রেনটি লন্ডন শহরের বাইরে চলে গেল। তারা জানালা দিয়ে মাঠে গরু, ছাগল, ভেড়া দেখতে লাগলো। ঠিক 12:30টার সময় তারা ট্রেনের করিডোর থেকে কথাবার্তা ও হ্যারির নাম শুনতে পেল, সাথে আরো কিছু শব্দ। তাদের কামরার দরজা খুলে এক ভদ্রমহিলা এসে হাসি মুখে তার টেনে আনা খাবারের ট্রলির দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের কারো কোনো খাবার লাগবে? হ্যারি সকালে নাস্তা করে আসতে পারেনি, তাই সে উঠে দাঁড়ালো। রন বলল তাকে বাইরে যেতে হবে না, তার কাছেই স্যান্ডউইচ আছে। হ্যারি যখন ডার্সলি পরিবারের সঙ্গে থাকতো তার কাছে কোনো টাকা পয়সা থাকতো না। অবশ্য এখন তার পকেট গরম। তার পকেট ভর্তি সোনা ও রূপোর মুদ্রা। মহিলাটি ট্রলিতে সব আজব ধরনের খাবার, যা সে জীবনে কখনো দেখেনি, এসব নিয়ে এসেছে। সে কোনোটাই হারাতে চাইল না। সবকিছু অল্প অল্প করে কিনলো এবং মহিলাকে 11টি সিলভার সিকেল ও 7টি ব্রোঞ্জ নাটস দিল। হ্যারি অনেক খাবার দাবার এনে খালি আসরে রাখলো। রন জিজ্ঞেস করলো, তোমার কি খুব খিদে পেয়েছে? কুমড়োর একটি পেস্ট্রি মুখে দিতে দিতে হ্যারি বলল, হ্যাঁ, আমার খিদে পেয়েছে। রন প্যাকেট খুলে 4টি স্যান্ডউইচ বের করলো। হ্যারিকে বলল, তুমি এখান থেকে কিছু নেবে? অবশ্য স্যান্ডউইচগুলো শুকনো। বুঝতেই পারছো, আমরা 5 ভাই, মা খুব একটা সময় পায় না। হ্যারি তার পেস্ট্রি রনের সামনে রেখে বলল, নাও, এখান থেকে নাও। এই পর্যন্ত ভাগাভাগি করে খাবার সুযোগ হ্যারির হয়নি। রনের সাথে ভাগাভাগি করে খাওয়াতে হ্যারির মনে এক আনন্দময় অনুভূতির সৃষ্টি হলো। রনের সাথে হ্যারি পেস্ট্রি ও কেক খেলো। স্যান্ডউইচের কথা তারা একেবারেই ভুলে গেল। চকোলেট ফ্রগের একটি প্যাকেট বের করে হ্যারি রনকে জিজ্ঞেস করলো, এইটা কি? হ্যারি বলে চলল, এগুলো নিশ্চয়ই ব্যাঙ নয়? হ্যারির কোনো বিস্ময়ের শেষ ছিল না। না, ব্যাঙ নয়, রন জবাব দিল। দেখো, সাথে একটি কার্ড আছে। কি? হ্যারি প্রশ্ন করল। তুমি জানো না? রন বলল, চকলেট ফ্রগের ভেতরে একটি কার্ড থাকে।
এসব কার্ডে বিখ্যাত জাদুকর ও জাদুকরণীদের ছবি থাকে। আমি এ পর্যন্ত 500 কার্ড সংগ্রহ করেছি, কিন্তু কোনো কার্ডই এগ্রিপ্পা বা টলেমির ছবি পাইনি। হ্যারি তার চকোলেট ফ্রগের প্যাকেটটি খুলল। কার্ডে একজন মানুষের ছবি, তার চোখে অর্ধ চন্দ্রাকার চশমা, লম্বা বাঁকা নাক, রুপোলি চুল, দাড়ি ও গোঁফ। ছবির নিচে লেখা অ্যালবাস ডাম্বলডোর। রন বলল, আমি একটা চকলেট ফ্রগ নেই, দেখি এগ্রিপ্পা বা টলেমির ছবি পাই কিনা। হ্যারি পড়তে লাগলো। অ্যালবাস ডাম্বলডোর হগওয়ার্টসের বর্তমান অধ্যক্ষ, যাকে বিবেচনা করা হয় এই যুগের শ্রেষ্ঠতম জাদুকর হিসাবে। 1945 সালে কালো জাদুকর গ্রিন্ডে ওয়াল্ডকে পরাজিত করেই ডাম্বলডোর বিখ্যাত হন। ড্রাগন রক্তের 12টি ব্যবহারের উদ্ভব ও সহকর্মী নিকোলাস ফ্ল্যামেলের সঙ্গে আলকেমির ওপর কাজ করাও তার অন্যতম কীর্তি। প্রফেসর ডাম্বলডোর উপভোগ করেন চেম্বার মিউজিক ও 10-পিন বোলিং। হ্যারি এবার কার্ডটা উল্টালো। এবার তাকিয়ে দেখে কার্ডে ডাম্বলডোরের কোনো ছবিই নেই। কই, তিনি তো নেই। হ্যারি অবাক বিস্ময়ে মন্তব্য করল, তুমি তো আশা করতে পারো না তিনি সারাক্ষণ কার্ডের সাথে লেগে থাকবেন। রন বলল, তিনি আবার আসবেন। আমি আবার মর্গানাকে পেয়েছি, তার 6টা ছবি হলো এ পর্যন্ত। তুমি কি কার্ড জমাতে চাও? রনের দৃষ্টি চকলেট ফ্রগের প্যাকেটগুলোর দিকে। নাও নাও, হ্যারি বলল। তুমি তো জানো মাগল জগতে ছবির ভেতরে মানুষ স্থায়ীভাবে থাকে। সত্যি কি তারা তাই করে? তারা একটুও নড়াচড়া করে না? রন আশ্চর্য হয়ে মন্তব্য করলো, সত্যিই কি অদ্ভুত। হ্যারি দেখলো যে ডাম্বলডোরের ছবি পুনরায় কার্ডে চলে এসেছে এবং এবার তিনি হ্যারির দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বিখ্যাত জাদুকরদের ছবির চেয়ে রনের মনোযোগ ছিল খাবারের দিকে। একটু পর হ্যারি কার্ডে শুধু ডাম্বলডোরই নয়, আরও বিখ্যাত জাদুকরদের ছবি দেখল। এরপর হ্যারি বেরোটি বোর্ডসের বিভিন্ন বিচিত্র গন্ধের মটরশুঁটির প্যাকেট খুলল। এসব বিষয় তোমার লক্ষ্য রাখতে হবে, হ্যারি রনকে সাবধান করে বলল। রন হ্যারিকে সাবধান করে বলল, যখন তারা বলে সকল প্রকার গন্ধ, তার মানে সকল প্রকার গন্ধ। তুমি জানো চকলেট, পিপারমেন্ট এবং মার্মালেডের মতো সাধারণ জিনিসে যা পাও, আবার তুমি পালং শাক, কলিজা বা ষাঁড়ের ভুঁড়িরও গন্ধ পেতে পারো। রন একটি সবুজ মটরদানা হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করলো এবং মটরদানায় কামড় বসালো। তারা বেশ মজা করে খাচ্ছিল। হ্যারি টোস্ট, নারিকেল, সেকা পাউরুটি, মটরশুঁটি, স্ট্রবেরি তরকারি, শাঁস, ঘাস, কফি ও সার্ডিন খেলো এবং সাহস করে একটি ধূসর রঙের খাবারে এক কামড় দিল, যা রন কখনো করবে না। ওটা আসলে ছিল মরিচ। এবার তারা জানালা দিয়ে দেখলো ক্ষেত খামার নয়, ট্রেনটি বন, আঁকাবাঁকা নদী ও ঘন সবুজ পাহাড় অতিক্রম করে চলেছে। তাদের কম্পার্টমেন্টের দরজায় টোকা দেওয়ার শব্দ। দরজা টেনে গোলমুখ ছেলেটি ভেতরে ঢুকলো। ওকে হ্যারি 9:45 নম্বর প্ল্যাটফর্মে দেখেছিল। কাঁদো কাঁদো মুখ তার। বলল, তোমরা কি একটি ব্যাঙ দেখেছ? তারা যখন মাথা নাড়িয়ে না বলল, সে কেঁদে ফেলল। বলল, আমি ওটা হারিয়ে ফেলেছি। হ্যারি তাকে সান্ত্বনা দিয়ে বলল, পেয়ে যাবে, ঘাবড়িও না। যাই হোক, যদি দেখতে পাও আমাকে জানিও, বলে ছেলেটি চলে গেল। একটি পর তারা আবার ফিরে এলো, এবার সাথে একটি মেয়ে, তার গায়ে হগওয়ার্টসের ইউনিফর্ম। তোমরা কি কেউ একটা ব্যাঙ দেখেছ? নেভিল ওর ব্যাঙটি হারিয়ে ফেলেছে। আমরা আগেই ওকে জানিয়েছি আমরা দেখিনি, রন বলল। রনের হাতে জাদুদণ্ড। ও, তুমি কি ম্যাজিক দেখাবে? রনের হাতে জাদুকাঠি দেখে মেয়েটি বলল। দেখি কি ম্যাজিক করছো, বলেই মেয়েটি বসে পড়ল। রন একটু ভয় পেয়ে গেল, তারপর বলল, ঠিক আছে। কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে শুরু করলো। সানশাইন, ডেইজিস, বাটারমেলো, টার্ন দিস স্টুপিড ফ্যাট র্যাট ইয়েলো, বলে সে জাদুকাঠিটি ঘুরলো। কিন্তু কিছুই হলো না। ইঁদুরটা ধূসর থেকে গেল এবং তখনও ওটা ঘুমোচ্ছিল। আমি রন ওয়েজলি। রন মৃদু স্বরে বলল, আমি হ্যারি পটার। হ্যারি বলল, তুমি কি সত্যিই হ্যারি পটার? অবাক হয়ে হারমিওন প্রশ্ন করল। তারপর হারমিওন বলে চলল, আমি তোমার সবকিছুই জানি। পাঠ্য বইয়ের বাইরে আমি কিছু বই পড়ি, মডার্ন মেডিকেল হিস্ট্রি,
দি রাইজ অ্যান্ড ফল অফ দি ডার্ক আর্টস এবং গ্রেট উইজার্ডিং ইভেন্টস অফ দ্য 20th সেঞ্চুরি বইগুলোতে তোমার নামের উল্লেখ আছে। সত্যি? বিস্ময়ের সাথে হ্যারি প্রশ্ন করে। আশ্চর্য, তুমি কিছুই জানো না? হারমিওন বলল। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে সবকিছু খুঁজে বের করে ফেলতাম। আচ্ছা, তোমরা কি কেউ জানো তোমরা কোন হাউসে থাকবে? আমি গ্রিফিন্ডর হাউসে থাকতে চাই। আমার মনে হচ্ছে ওটা ভালো হবে। আজ আমি যাচ্ছি। নেভিলের ব্যাংক খুঁজতে হবে। আর তোমরা জামা কাপড় পাল্টে নাও, আমরা শিগগিরই পৌঁছে যাব। যে ছেলেটি ব্যাঙের খোঁজে এসেছিল তাকে নিয়ে হারমিওন বিদায় নিল। আমি যেই হাউসে থাকি না কেন, আমি চাই যেন এই মেয়েটি সেখানে না থাকে। এই কথা বলে রন তার জাদুদণ্ড ট্রাঙ্কে ভরল। তোমার অন্য ভাইরা কোন হাউসে আছে? রন জানতে চাইল। গ্রিফিন্ডর হাউস, রন জবাব দিল। রনের চেহারা একটু বিবর্ণ হলো, তবুও সে বলে চলল, বাবা ও মাও এই হাউসেই ছিলেন। আমি যদি এই হাউসে থাকতে না পারি তাহলে বাবা মা কি ভাববেন ঠিক বুঝে উঠতে পারছি না। হাউস হিসেবে র্যাভেনক্লও খারাপ নয়, কিন্তু ভেবে দেখো, তারা যদি আমাকে স্লিদারিন হাউসে রেখে দেয়। এই হাউসে ইউনোহু ছিল। হ্যারি ভাবছিল স্কুল ত্যাগ করার পর জাদুকরেরা কি করে। রন জানালো ড্রাগন শস্ত্রে অধ্যয়নের জন্য চার্লি রোমানিয়া গিয়েছে এবং গ্রিংগটসের প্রস্তুতি নেবার জন্য বিল আফ্রিকায় গেছে। তুমি কি গ্রিংগটসের নাম শুনেছ? ডেইলি প্রফিটে এর ওপর অনেক লেখাপড়া হয়েছে। মাগলদের কাছে সে পত্রিকাটা পাবে না। কেউ একবার ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। হ্যারি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি? এরপর কি ঘটেছিল? কিছুই না, এই জন্যই তো বড় খবর হয়েছিল সেই ঘটনা। রন বলল, আমার ভাবার ধারণা ছিল ওটা কোনো কালো জাদুকরের কাজ, কিন্তু ওরা মনে করে না যে কেউ এখান থেকে কিছু নিয়ে যেতে পেরেছে। এগুলো খুবই খারাপ জিনিস। এ ধরনের ঘটনা ঘটলে সকলেই শঙ্কিত হয়, এবং এর সাথে যদি ইউনোহুর হাত থাকে তাহলে তো কথাই নেই। যদিও সে জেনেছে এসব জাদু জীবনের বিষয়, কিন্তু ভোল্ডেমর্ট নামটি তেমন তাকে অস্বস্তিতে ফেলে না বা তাকে ভয় পাইয়ে দেয় না। কুইডিচ খেলা সম্পর্কে তোমার কি ধারণা আছে? রন হ্যারিকে প্রশ্ন করে। এই ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, হ্যারি জবাব দিল। তুমি কি বললে, নাম শোনোনি? বিস্ময়ের সাথে রন প্রশ্ন করে। এটা তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খেলা। তারপর রন কুইডিচ খেলার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে হ্যারিকে বলল। তারা যখন গল্প করছিল তখন তাদের কামরার দরজা খুলে গেল। এবার কামরায় ব্যাঙ হারানো ছেলে নেভিল নয়, হারমিওনি গ্রেঞ্জার। 3টি বালক তাদের কামরায় প্রবেশ করল। হ্যারি মাঝখানে বিষণ্ণ মুখের বালকটিকে মুহূর্তেই চিনতে পারল। তাকে মাদাম মালকিনের পোশাকের দোকানে দেখেছিল। ডায়াগন অ্যালির চেয়ে এখন বেশি আগ্রহ নিয়ে সে হ্যারির দিকে তাকিয়ে রইল। এটা কি সত্য? ছেলেটি বলল। সবাই বলাবলি করছিল এই কামরায় হ্যারি পটার আছে। তাহলে তুমিই সেই হ্যারি পটার? হ্যাঁ, হ্যারি জবাব দিল। অন্য 2 ছেলে হ্যারির দিকে তাকালো। তারা দুজনেই খুব মোটা ও তাদের দুজনকেই সংকীর্ণ মনা মনে হলো। তারা দুজনেই বিষণ্ণ মুখের বালকটিকে 2 পাশে এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা ওর বডিগার্ড। এরা হলো ক্র্যাব আর গোয়েল, বিষণ্ণ মুখের ছেলেটি বলল। আমার নাম ম্যালফয়, ড্রেকো ম্যালফয়। রন কাশি দিল। ড্রেকো ম্যালফয় এবার তার দিকে ঘুরে তাকালো। আমার নামটি কি কৌতুককর মনে হয় তোমার কাছে? তুমি কে সেটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আমার বাবা আমাকে বলেছে ওয়েজলি পরিবারের সদস্যদের মাথার চুল লাল এবং তাদের পরিবারে অনেক বেশি ছেলে মেয়ে। সে হ্যারির দিকে দৃষ্টি ফেরালো। পটার, তুমি অল্প দিনেই বুঝতে পারবে যে কিছু জাদুকর পরিবার অন্য পরিবারদের থেকে ভালো। তুমি খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবে না। আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি। হ্যারির সাথে হ্যান্ডশেক করার জন্য সে হাত বাড়িয়ে দিল, কিন্তু হ্যারি সাড়া দিল না। ধন্যবাদ। কে ভালো কে মন্দ সেটা আমিই বলতে পারবো। শীতলভাবে সে কথাগুলো বলল। ড্রেকো ম্যালফয়ের চেহারা লাল না হলেও তার চেহারায় একটা গোলাপি আভা দেখা গেল। আমি যদি তুমি হতাম তাহলে আরও সতর্ক থাকতাম, সে আস্তে আস্তে বলল। তুমি যদি আর একটু নম্র না হও তাহলে তোমাকেও তোমার বাবা মার পথে যেতে হবে। তারা বুঝতে পারেনি কোন জিনিসটি তাদের জন্য কল্যাণকর ছিল।
তুমি যদি ওয়েসলির মতো মাস্তান আর হ্যাগ্রিডের সাথে মেলামেশা করো তাহলে তোমার ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। হ্যারি এবং রন দুজনে উঠে দাঁড়ালো। ওয়েসলির চেহারা তার চুলের মতো লাল হয়ে উঠল। রন বলল, কথাটা আরেকবার বলো তো। তোমরা কি আমাদের সাথে মারামারি করতে চাও? ম্যালফয় ধমকের সুরে বলল। যদি তোমরা এক্ষুনি এখান থেকে বিদায় না হও। হ্যারি খুবই কড়াভাবে বলল, একটু বেশিই কড়াভাবে, কারণ ওর সাথে অপর দুজন ক্র্যাব এবং গোয়েল, ওদের উভয়ের চেয়েই গায়ে গতরে বেশ বড়সড় ছিল। আমাদের এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আমাদের খাবার সব শেষ হয়ে গেছে এবং মনে হচ্ছে তোমাদের কাছে এখনও কিছু খাবার রয়ে গেছে। রনের কাছে রাখা চকলেট ফ্রগের দিকে তাকালো গোয়েল। রন লাফ দিয়ে আগে বাড়ল। গোয়েলকে স্পর্শ করার আগেই বিকট শব্দ করে গোয়েল আর্তনাদ করে উঠল। স্ক্যাবার্স! রনের ইঁদুরটি তার আঙুলের ডগায় ঝুলছিল। ইঁদুরটি তার ছোট ধারালো দাঁত গোয়েলের আঙুলে বসিয়ে দিয়েছে। ক্র্যাব আর ম্যালফয় পেছনে সরে দাঁড়ালো। স্ক্যাবার্সের কামড়ে গোয়েল হাও মাও করছিল। গোয়েল ইঁদুরটাকে ছুঁড়ে ফেলার জন্য হাত ঘোরাতে লাগলো। একসময় ইঁদুরটা ছুটে গিয়ে জানালায় আঘাত করলো। এরপর তারা তিনজনই ছুটে পালালো। হতে পারে তারা ভেবেছিল ঘরে বোধহয় আরও অনেক ইঁদুর আছে। পায়ের শব্দ শুনতে পেয়ে ঘটনার 1 সেকেন্ড পরে হারমিওন গ্রেঞ্জার কামরায় প্রবেশ করল। এখানে এতক্ষণ কি ঘটল? মেঝেতে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি দেখে হারমিওন প্রশ্ন করল। রন লেজ ধরে টেনে স্ক্যাবার্সকে হাতে তুলে নিল। আমার মনে হচ্ছে সে আঘাত পেয়েছে। রন হ্যারির দিকে তাকিয়ে বলল। সে স্ক্যাবার্সের দিকে তাকালো। তারপর বলল, না না, আমার বিশ্বাস হয় না। সে বোধহয় ঘুমিয়ে পড়েছে। আসলেই সে ঘুমিয়ে পড়েছিল। তোমার সাথে ম্যালফয়ের আগে কখনো দেখা হয়েছে? হ্যারি তাকে বলল, ডায়াগন অ্যালিতে তাদের দেখা হওয়ার বিষয়টা। আমি এই পরিবারের কথা শুনেছি। রন খুব গম্ভীরভাবে বলল, ইউ নো হুর অদৃশ্য হয়ে যাবার পর যারা আমাদের সাথে প্রথমে এসেছিলেন ওর মাঝে এরাও ছিল। ওরা বলেছিল ওদের ওপর জাদু করা হয়েছিল। আমার বাবা অবশ্য এই কথায় বিশ্বাস করেন না। কালো জাদুর দিকে যেতে ম্যালফয়ের বাবার অজুহাত বের করতে কোনো রকম অসুবিধে হয় না। রন হারমিওনের দিকে তাকিয়ে বলল, আমরা কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? তোমার উচিত তাড়াতাড়ি পোশাক পরে নেওয়া। আমি ট্রেনের চালককে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন আমরা গন্তব্যে এসে গেছি প্রায়। তোমরা তো মারামারি করছিলে না? আমাদের সবার নামার আগে তোমরা যদি সেখানে নামো তোমাদের বিপদ হতে পারে। রন জবাব দিল, স্ক্যাবার্স মারামারি করেছে, আমরা করিনি। আমরা এখন পোশাক পরিবর্তন করো। তুমি একটু বাইরে যাও। হারমিওন বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি এখানে এসেছি কারণ ছোট ছেলে মেয়েদের মতো এখানকার লোকজন করিডোরে দৌড়াদৌড়ি করছে। তুমি কি জানো তোমার নাকে ময়লা লেগে আছে? রন হারমিওনের যাবার দিকে তাকিয়ে রইল। হ্যারি জানালা দিয়ে বাইরে তাকালো। বাইরে অন্ধকার হয়ে আসছে। মেঘলা আকাশের নিচে পাহাড় ও বন দেখা যাচ্ছে। মনে হলো ট্রেনের গতি কমে আসছে। হ্যারি ও রন তাদের জ্যাকেট খুলে হগওয়ার্টসের জন্য কালো পোশাক পরে নিল। ট্রেন থেকে একটি ঘোষণা এলো, আমরা 5 মিনিটের মধ্যে হগওয়ার্টসে পৌঁছাবো। তোমাদের মালামাল ট্রেনেই রেখে দিও। মালামালগুলো পৃথকভাবে হগওয়ার্টস স্কুলে পাঠানো হবে। ট্রেনের গতি কমল। একসময় ট্রেন থামল। নামার জন্য সবাই দরজায় ভিড় করেছে। প্ল্যাটফর্মে বেশ ঠান্ডা। হ্যারি হঠাৎ একটি পরিচিত কণ্ঠ শুনতে পেল। প্রথম বর্ষের ছাত্র যারা, তারা ডান দিকে এসো। হ্যারিও এদিকে এসো। এটা ছিল হ্যাগ্রিডের কণ্ঠস্বর। হ্যাগ্রিড বলল, যারা প্রথম বর্ষের ছাত্র তারা আমাকে অনুসরণ করো। প্রথম বর্ষের আরও কেউ আছে? সাবধানে পা ফেলো, আমাকে অনুসরণ করো। পা পিছলিয়েও হোঁচট খেতে খেতে তারা হ্যাগ্রিডকে অনুসরণ করে খাড়া ও সংকীর্ণ রাস্তা দিয়ে সামনে যেতে লাগলো। দুই পাশেই এত অন্ধকার ছিল যে হ্যারি ভাবল এখানে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। যাবার পথে কেউ তেমন কোনো কথা বলল না। হ্যাগ্রিড বলল, তোমরা সবাই প্রথমবারের মতো হগওয়ার্টস জাদুবিদ্যার স্কুলে এসেছো। হঠাৎ জোরে ধ্বনি শোনা গেল। সংকীর্ণ পথটি সেখানে গিয়ে থামল
সেখানে একটি বড় লেক। লেকের দুই পাশে পাহাড়, আকাশে তারা ভরা। কাছাকাছি কয়েকটি দুর্গ আছে বলে মনে হলো। হ্যাগ্রিড এক সারি নৌকো দেখিয়ে বলল, একটা নৌকায় 4 জনের বেশি ওঠা যাবে না। সবাই ঠিকমতো উঠল কিনা হ্যাগ্রিড তা ভালোভাবে দেখে নিলেন। অনেকগুলো ছোট ছোট নৌকা এগিয়ে যেতে লাগলো। লেকের পানি স্ফটিকের মতো স্বচ্ছ। সবাই চুপ করে আছে। নৌকাগুলো তারার আলোর নিচে দুর্গের কাছাকাছি এলো। হ্যাগ্রিড চিৎকার করে বলল, তোমরা সবাই মাথা নিচু করো। তারপর একটু অন্ধকার সুড়ঙ্গ। মনে হলো দুর্গর নিচ দিয়ে নৌকা শেষ পর্যন্ত মাটির নিচে বন্দরের মতো একটা স্থানে এসে পৌঁছলো। সম্পূর্ণ জায়গাটাতে নুড়ি পাথর ছড়ানো। সবাই নৌকো থেকে নামছে কিনা হ্যাগ্রিড দাঁড়িয়ে দেখল। নেফিলকে দেখে হ্যাগ্রিড জিজ্ঞেস করলো, এটা কি তোমার ব্যাঙ? নেফিল ব্যাঙটা দেখে আনন্দে বলে উঠল, ট্রেভার। ট্রেভার তার ব্যাঙটির নাম। পাথরের সিঁড়ি বেয়ে তারা ওপরে উঠতে থাকলো। পাথরের সিঁড়ির শেষ প্রান্তে ওক গাছের দরজা। হ্যাগ্রিড বললেন, সবাই ঠিকমতো এসেছে, আর তুমি তোমার ব্যাঙ পেয়েছ। তিনি তার বিশাল মুষ্টি দিয়ে দরজায় 3 বার আঘাত করলেন। 7ম অধ্যায়, সেই হ্যাট। মুহূর্তেই দরজা খুলে গেল। লম্বা কালো চুলের এক মহিলা পান্নার মতো সবুজ রঙের পোশাক পরে সামনে দাঁড়িয়ে আছেন। তার চাহনি খুব কড়া। হ্যারি ভাবল, এই মহিলাকে পেরিয়ে সামনে যাওয়া ঠিক হবে না। হ্যাগ্রিড বলল, অধ্যাপক ম্যাকগনাগল, এরা সবাই প্রথম বর্ষের ছাত্র। ধন্যবাদ হ্যাগ্রিড, আমি ওদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছি। ম্যাকগনাগল সবাইকে হল ঘরে নিয়ে গেলেন। হল ঘরটি বিশাল। পাথরের দেয়ালে মশালের আলো, ছাদ অনেক উঁচুতে। তারা সবাই অধ্যাপক ম্যাকগনাগলকে অনুসরণ করল। পাথরের মেঝেতে নানা রকম চিত্র আঁকা। হ্যারি ডান দিকের দরজার ওপাশে শত শত লোকের কণ্ঠ শুনতে পেল। স্কুলের বাকি অংশটুকু নিশ্চয়ই এখানে। কিন্তু অধ্যাপক ম্যাকগনাগল তাদেরকে হল ঘরের মধ্যে একটি ছোট খালি কামরায় নিয়ে গেলেন। তারা সবাই পরস্পরের গা ঘেঁষে কোনো মতে সেখানে দাঁড়ালো। সাধারণত এতক্ষণ তাদের দাঁড়ানোর কথা নয়। তারা ভীত সন্ত্রস্ত হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। ম্যাকগনাগল বললেন, তোমাদের সবাইকে হগওয়ার্টসে স্বাগতম। টার্ম শুরুর ভোজসভা শিগগিরই শুরু হবে। গ্রেট হলে আসন গ্রহণ করার আগেই তোমাদেরকে কে কোন হাউসে যাবে তা বন্টন করা হবে। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাউসটাই হবে তোমাদের পরিবার। তোমরা হাউসের ডরমেটরিতে থাকবে, অবসর সময় কমন রুমে কাটাবে। এখানে 4টি হাউস আছে, গ্রিফিন্ডর, হাফলপাফ, র্যাভেনক্ল এবং স্লিদারিন। প্রত্যেকটা হাউসের ম্যাজিকের ইতিহাস আছে। হাউসে থাকার ব্যাপারে কিছু নিয়ম কানুন আছে। অনিয়ম করলে পয়েন্ট কাটা যাবে। বছর শেষে হাউস কাপ দেওয়া হয়। যে হাউসে সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে সেই হাউসই হাউস কাপ পাবে। হাউস কাপ পাওয়া একটা অত্যন্ত সম্মানের ব্যাপার। কয়েক মিনিটের মধ্যেই স্কুলের সামনে বাছাই অনুষ্ঠান হবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অধ্যাপক ম্যাকগনাগল নেভিলের জামা ও রনের নাকের দিকে লক্ষ্য করলেন। হ্যারিকে খুব নার্ভাস দেখাচ্ছিল। সে যথাসম্ভব তার চুল ঠিক করে নিল। তোমরা শান্তভাবে অপেক্ষা করো, আমি সময় মতো ফিরে আসব। এই বলে অধ্যাপক ম্যাকগনাগল বিদায় নিলেন। তারা কিসের ভিত্তিতে আমাদের হাউস ভাগ করে দেবেন? রন জানতে চাইল। আমার মনে হয় তারা কোনো একটা পরীক্ষা নেবেন। ফ্রেড বলেছিল এই পরীক্ষা বেশ কষ্টকর। তবে ফ্রেড বোধহয় ঠাট্টা করেছে। হ্যারির বুক কাঁপছে। আবার পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? হ্যারির বুক ভীষণভাবে কেঁপে উঠল। পরীক্ষা? স্কুলের সবার সামনে? সে তো এখন পর্যন্ত কোনো জাদু জানে না। তাকে কি করতে হবে? এই সময়ে যে এই ধরনের কিছু হবে আসার আগে তা হ্যারি একবারও ভাবেনি। কেউ বিশেষ কোনো কথা বলছে না। শুধু হারমিওন ফিস ফিস করে নিজের জাদু ক্ষমতার কথা বলল। হ্যারি চারিদিকে দেখল যে প্রত্যেকের চেহারায় একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছে। এরপর হঠাৎ কিছু একটা ঘটল। হ্যারি লাফ দিয়ে 1 ফুট ওপরে উঠল। তার পেছনের কয়েকজন চিৎকার করে উঠল,
প্রায় 20টা ভূত পেছনের দেয়াল থেকে স্রোতের মতো আসছে। দেখতে মুক্তোর মতো সাদা ও কিছুটা স্বচ্ছ। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে ভেসে বেড়ালো। প্রথম বর্ষের ছাত্রদের দিকে তারা খুব একটা তাকালো না। একটা মোটা সন্ন্যাসীর মতো ভূত বলছে, ফরগেট অ্যান্ড ফরগিভ। আমার মনে হয় ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আরেকজন বলছে, না না, তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর দেওয়া যায় না। একটা ভূত হঠাৎ করে ছাত্রদের দেখে বলল, এখানে তোমরা কি করছো? কেউ জবাব দিল না। মোটা সন্ন্যাসী বলল, এরা সবাই নতুন ছাত্র, একটু পরে এদের বাছাই পর্ব শুরু হবে। কয়েকজন নীরবে সম্মতি জানালো। অধ্যাপক ম্যাকগনাগল ফিরে এসে বললেন, এখন অন্য সব কাজ বন্ধ, এখন বাছাই পর্ব শুরু হবে। তারপর ভূতগুলো পেছনের দেয়াল ধীরে ধীরে ধরে অদৃশ্য হয়ে গেল। যাবার আগে একটা ভূত বলল, আশা করি তোমাদের সাথে হাফলপাফে দেখা হবে। আমিও ওই হাউজের সদস্য ছিলাম। সারিবদ্ধভাবে দাঁড়াও এবং আমাকে অনুসরণ করো, অধ্যাপক ম্যাকগনাগল প্রথম বর্ষের ছাত্রদের নির্দেশ দিলেন। পায়ে ব্যথার কারণে হ্যারি খুব দ্রুত হাঁটতে পারছিল না। তার সামনে ছিল বালু রঙের চুলের একটি ছেলে, আর পেছনে ছিল রন। তারা কামরা থেকে বের হয়ে হলঘর পার হয়ে গ্রেট হলে প্রবেশ করল। জায়গাটা খুবই মনোরম। হ্যারি এই ধরনের অপূর্ব সুন্দর জায়গা কল্পনাও করতে পারে না। 4টা লম্বা টেবিলের ওপর হাজার হাজার মোমবাতি মৃদু বাতাসে দুলছে এবং জ্বলছে। মঞ্চে একটা লম্বা টেবিল। অধ্যাপক ম্যাকগনাগল সহ শিক্ষকগণের টেবিলটাতে বসলেন। তাদের দিকে যে শত শত মুখ তাকিয়েছিল, তাদের দেখে মনে হচ্ছিল উজ্জ্বল মোমবাতির সামনে ক্ষণপ্রভা লণ্ঠন। ছাত্রদের মাঝে 2-1জন ভূতকেও দেখা যাচ্ছিল। সামনের চেহারাগুলো দেখার জন্য হ্যারি ওপরে তাকালো। ওপরে সে কালো ভেলভেটের সিলিং ও তারা দেখতে পেল। হারমিওন হ্যারির কানে কানে বলল, হগওয়ার্টস আ হিস্ট্রি, বইতে আমি পড়েছি। বাইরে আকাশের মতোই এটা আকর্ষণীয়। এখানে কোনো ছাদ আছে এবং এই গ্রেট হলটা স্বর্গে কোনো স্থান নয়, এটা একেবারেই মনে হয় না। হ্যারি নিচে তাকিয়ে দেখল অধ্যাপক ম্যাকগনাগল একটা 4 পায়া টুল এনে তাদের সামনে রাখলেন। টুলের ওপরে ছিল জাদুকরের একটা চোখা হ্যাট। হ্যাটটা ছিল খুবই পুরনো ও জরাজীর্ণ। আন্ট পেটুনিয়া হলে এটাকে কোনো দিন বাড়িতে ঢোকাতে দিতেন না।